কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ ৫ জন নিহত। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ। এটা ঝুঁকিপূর্ণ জায়গা, যে কোনো সময় এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। এখন থেকে এখানে আর বসবাস করা যাবে না, তারা যাতে একটা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে। ফেনীতে ২ নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, দেখা দিয়েছে খাবার সংকট। বাচ্চা কাচ্চা অনেক কষ্ট করতেছি, কোথায় দাঁড়ানোর মতো একটু জায়গা পাওয়া যাইতেছে না। আমরা আজকে 3 দিন খাওয়া খাইতে পারছি না। এই শুকনা খাবারে আমাদের কি হবে? রাস্তাঘাট সব ভাঙি চুরি গেছে, ডুবি গেছে। বান্দরবানের বন্যা পরিস্থিতির আরো অবনতি, সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নোয়াখালীতে মিলন হত্যার 4 বছর পর কাউকেই অভিযুক্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল। চাপের মুখে মামলা তুলে নিলেন মা। রাজধানীতে নাজিম হত্যার 3 মাস পরও লাশ বুঝে পায়নি পরিবার। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। আগামী মন্ত্রিসভার বৈঠকেই নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী। নাশকতা মামলায় বিএনপি নেতা এম.কে. আনোয়ার, আমান ও মিন্টুর জামিন বাতিল। 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। তরিকুলের জামিন বহাল। এবং ভারতের পাঞ্জাবে সেনা পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলাকারী সহ নিহত 10। পাকিস্তানি জঙ্গিদের দায়ী করছে ভারত। কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ার রাডার এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছেন মা মেয়ে সহ 5 জন। সবশেষ মাটি চাপা পড়া এক শিশুর মৃতদেহ উদ্ধারের পর বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণেই এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এ অবস্থায় পাহাড় ও এর পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের দ্রুত সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার রাত 2টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে মাটি চাপা পড়ে কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার খায়রুল আমিন ও শাহ আলমের মালিকানাধীন 4টি বাড়ি। এতে ঘটনাস্থলে নিহত হন ঝুনু বেগম এবং তার মেয়ে নেহামণি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপরই উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল ও বিজিবি। এ সময় জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। তাদেরকে আহত অবস্থায় পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো 2 জন। পরে বিকেলে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধারের পর উদ্ধার তৎপরতা শেষ ঘোষণা করা হয়। সর্বশেষ আমরা 5টা মৃতদেহ এবং 2 জন আহত লোক উদ্ধার করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তিনি এই লাস্ট তরুণীর মৃতদেহ উদ্ধার করার পর তিনি কল অফ করেছেন। এদিকে পাহাড় ধসে নতুন করে প্রাণহানি ঠেকাতে পাহাড়ে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। যারা এখানে আছে এখনো পাহাড়ের নিচে, তারা ঝুঁকিপূর্ণ। এরা যদি আসলে এখান থেকে সরে না যায়, যে কোনো মুহূর্তে আরেকটা বিপদ হতে পারে। জায়গা না থাকার কারণে আমরা এখানে থাকি, তো থাকার কারণে আমাদের এই বিপদগুলো আসতেছে আর কি। তো আমাদের থাকার মতো যদি কেউ অ্যাসেন্ট করে দেয় তাহলে আমরা অনেক খুশি হব। শুধু পাহাড়ে নয়, পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। এছাড়া নিহতদের পরিবারকে অর্থ সহায়তা করা হবে বলেও জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এখন থেকে এখানে আর বসবাস করা যাবে না, তারা যাতে একটা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে। এটা ঝুঁকিপূর্ণ জায়গা, যে কোনো সময় এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। যারা হতাহত হয়েছে, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে আমরা 15,000 টাকা করে দেব। প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। তাই শুরু হয়েছিল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। এর মধ্যেই ঘটল এ দুর্ঘটনা। সময় সংবাদ, কক্সবাজার।
মুহুরী নদীর পর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর কহুয়া নদীর একটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজীর আরও 3টি গ্রাম। বন্যার দ্বিতীয় দিনেও সেখানে চাহিদার তুলনায় ত্রাণের অপ্রতুলতা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত লোকজন স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় উপজেলা প্রশাসন বলছে বানভাসীদের সাহায্যের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন বখতিয়ার মুন্না। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী নদীর পানির তোড়ে ফুলগাজীর পর এবার নতুন করে ভেঙেছে কহুয়া নদীর বৈরাগপুরের 30 মিটারের মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ঢলের পানিতে ফুলগাজী সদর ইউনিয়নের আগের 8টির সাথে প্লাবিত হয়েছে আরও 3টি গ্রাম দক্ষিণ বড়ইয়া ও দরবারপুর ইউনিয়নের জগৎপুর এবং বসন্তপুর। পানি উন্নয়ন বোর্ড জানায় এই বাঁধের শ্রীচন্দ্রপুর, জয়পুর ও জগৎপুরের আরও 4টি স্থান রয়েছে চরম ঝুঁকিতে। দেখা দিয়েছে খাবারের সংকট। উপজেলা প্রশাসন খাবার, পানি, স্যালাইন সহ শুকনো খাবার বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। আমরা আজকে 3 দিন খাওয়া খাইতে পারছি না। রাস্তাঘাট সব ভাঙি চুরি গেছে, ডুবি গেছে। এই শুকনা খাবারে আমাদের কি হবে? মানে বারবার যে ঢলটা আসতেছে, এতে আমাদের বাড়িঘরে প্রচন্ড ক্ষতি হইতেছে। যে নদীর ভাটটা বারবার যেটা ভাঙতেছে, ওই ভাটটা যেন না ভাঙে, ওই ব্যবস্থা যাতে সরকার করে। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মনে করেন পানি উন্নয়ন বোর্ড সময় মতো পদক্ষেপ নিলে ক্ষতির পরিমাণ কমবে। আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, তারপরেও তারা শুকনা মৌসুমে মেরামত করে না। যদি শুকনা মৌসুমে মেরামত করতো, ফুলগাজী বাজার সহ সাধারণ মানুষের, কৃষকদের এত ব্যাপক ক্ষয়ক্ষতি হতো না। এদিকে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে জানিয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বানভাসীদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে জানিয়েছি, ওনারা লিখিতভাবে আমাদেরকে ক্ষতির পরিমাণ জানাবেন। যতদিন মানুষ রান্না করে খেতে পারবে না, ততদিন আমরা শুকনা খাবার বিতরণ করে যাব। পানি উন্নয়ন বোর্ড রোববার সন্ধ্যা 6টায় ফেনীর মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করেছে বিপদসীমার 69 সেন্টিমিটার নিচে। এখানকার ক্ষতিগ্রস্তরা মনে করছেন, প্রায় প্রতি বছর ভাঙনের পর ত্রাণ ও সাময়িক সহযোগিতার চেয়ে বর্ষা মৌসুমের আগেই এই মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বল এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলো মেরামত করা হলে তাদের কমবে নিত্য ক্ষতির পরিমাণটাও। ফুলগাজীর বৈরাগপুর গ্রাম থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এদিকে গত 4 দিনে টানা বর্ষণে বান্দরবানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এছাড়া গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা। অব্যাহত বৃষ্টিতে গতরাতে নতুন করে প্লাবিত হয়েছে বান্দরবানের থানচি, লামা, আলীকদম ও সদর উপজেলার শতাধিক গ্রাম। এতে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ সড়ক। এতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বান্দরবানের। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবনযাত্রা। এদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খোলা হয়েছে 7টি আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম। অনুমোদন না নিয়ে রিসাইক্লিং এর জন্য জাহাজ আমদানি করলে 30 লাখ টাকা জরিমানা দিতে হবে। আর জাহাজ রিসাইক্লিং এর জন্য নির্দিষ্ট জোনের বাইরে অন্য কোনো ইয়ার্ডে তা করা হলে একই শাস্তি পেতে হবে। এমন বিধান রেখে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। স্টিল শিল্পের কাঁচামাল সরবরাহে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে রিসাইক্লিং বোর্ড করার বিধানও রাখা হয়েছে। এর চেয়ারম্যান থাকবেন শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। এই শিল্পের জন্য আলাদা জোন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জোনের বাইরে কোনো ইয়ার্ড স্থাপন করা যাবে না। দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখার লক্ষ্যে সরকার উপযুক্ত এলাকায় এক বা একাধিক জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ জোন প্রতিষ্ঠা করিবে। এটা ফর বেটার মনিটরিং, বেটার রেগুলেশন এন্ড অলসো অ্যাড্রেস দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস এটা করা হবে। জোনের ভিতরে যারা এন্টারপ্রেনার, যারা আপনার ইনভেস্টর, তারা ইয়ার্ড করবে এবং এই জোনের বাইরে ইয়ার্ড করা যাবে না। রিসাইক্লিং ইয়ার্ড করলে এটা আপনার অপরাধ হবে, সেই জন্য শাস্তি পেতে হবে। অবরোধের সময় পেট্রোল বোমা হামলায় আগুনে পুড়ে 42 জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের দিন আগামী 13 অক্টোবর ধার্য করেছেন আদালত। আজ অভিযোগপত্র দাখিলের দিন থাকলেও তা না করতে পারায় মহানগর হাকিম মারুফ হোসেন পরবর্তী এদিন ধার্য করেন। গত 5 জানুয়ারি গুলশান কার্যালয়ে বিএনপি নেত্রী বেগম জিয়া সারা দেশে অবরোধ ঘোষণার পর বিগত 3 মাসে আগুনে পুড়ে মারা যায় 42 জন। এ ঘটনায় 2রা ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন।
এতে খালেদা জিয়া সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর ইমাজউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীর নামে মামলা করা হয়। এদিকে নাশকতার 53 মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আমানুল্লাহ আমান ও আব্দুল আউয়াল মিন্টুকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করে 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আর নাশকতার 4 মামলায় বিএনপি নেতা তরিকুল ইসলামকে দেয়া 4 সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আদালত। দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 9 জুলাই বিএনপির এই 4 নেতাকে 57 মামলায় 4 সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গত 5 জানুয়ারি নির্বাচনের পর নাশকতার অভিযোগে যশোর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে। এনারা নিম্ন কোর্টে 1 সপ্তাহের মধ্যে সারেন্ডার করবে। আদালত সমস্ত সাবমিশন কনসিডার করে নিম্ন কোর্টকে ডাইরেকশন দিয়েছেন যে ইচ অ্যান্ড এভরি কেস ওনারা মেরিটে শুনানি করে, বেল পিটিশনগুলো শুনানি করে আদেশ দিতে বলেছেন। জনাব তরিকুল ইসলামের 4টি মামলায় কোনো অর্ডার দেননি, না দিয়ে বলেছেন যে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তার কেসে নো অর্ডার হয়েছে এবং গুলিতে ওনাদের অন্তর্বর্তীকালীন জামিন আর অন্য 3 জনের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে দিয়েছেন। আমার সাবমিশন ছিল হাইকোর্ট এত তড়িৎ বেল দিয়েছেন যে সেই ব্যাপারে এগুলি আমার এই গাইডলাইনগুলি কিছুই ফলো করা হয় নাই। সন্ধ্যার সময় আরো থাকছে। বৃষ্টির কারণে যথাসময়ে আড়তে পৌঁছাতে পারছেন না ব্যবসায়ীরা, পচে নষ্ট হচ্ছে আম। লোকসানের রাজশাহীর আড়তদাররা প্রক্রিয়াজাত শিল্প কারখানা স্থাপনের তাগিদ। এবং ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ নেই বরিশালের মোকামে। চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় দাম অনেক বেশি বলছেন বিক্রেতারা। মন্ত্রিসভার আগামী বৈঠকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে ইংরেজি মাধ্যম স্কুল অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা 2015-16 অর্থ বছরে ইংরেজি শিক্ষা মাধ্যমের উপর আরোপিত 7.5% ভ্যাট এবং এসব স্কুলের বাড়ি ভাড়ার উপর 9% ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীতে প্রয়োজনের তুলনায় ইংরেজি মাধ্যমের স্কুল অনেক বেশি। Dhaka, there are about 100 schools and a student population of nearly 10,000. Sir, pay commission ta ki cabinet kobe jabe sir? Within next week. নোয়াখালীর কোম্পানিগঞ্জে চাঞ্চল্যকর কিশোর মিলন হত্যার 4 বছর পেরিয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত তার পরিবার। উল্টো মামলার মূল আসামিদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি উল্লেখ করে কাউকে অভিযুক্ত না করে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে মিলনের মা অভিযোগ করেছেন, পুলিশ ও প্রভাবশালীদের চাপে আদালতে মামলা না চালানোর আবেদন জানাতে তিনি বাধ্য হয়েছেন। অন্যদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামলা পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। 2011 সালের 27 জুলাই মিলনকে আটকের পর ডাকাত বলে জনতার হাতে তুলে দেয় পুলিশ। লাথি, ঘুষি ও ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের এই দিনে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর ফকিরার গিয়াসউদ্দিনের ছেলে শামসুদ্দিন মিলনকে চরকাকড়া এলাকায় আটকের পর স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও এক ইউপি সদস্যের স্বামী নিজামুদ্দিন মানিক ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়ভাবে মোবাইলে ধারণকৃত চিত্রে দেখা যায় তৎকালীন কোম্পানিগঞ্জের এসআই আকরাম উদ্দিন, কনস্টেবল আব্দুর রহিম ও হেমারঞ্জন চাকমা জনতার হাতে তুলে দিলে লাথি, ঘুষি, পিটিয়ে ও ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় মিলনকে। এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, কিন্তু ভিডিও দেখে গ্রেপ্তার করা 9 জন ও সংশ্লিষ্ট পুলিশদের নাম বাদ দিয়েই গত 5 জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে মামলার পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। আসামের 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছিল। এটা যেহেতু পুলিশ নিজেরা জড়িত এই ঘটনায়, তারা নিজেদের বিরুদ্ধে নিজেরা মামলা চার্জশিট দিবে না, এটা শিওর হয়ে আমি যতটুকু জেনেছি যে
এই বাদিনীকে, এই মামলার এজাহারকারিনীকে সাবসৃষ্টি করে মামলা প্রত্যাহারের জন্য একটা দরখাস্ত দাখিল করেছে। এদিকে পুলিশ ও প্রভাবশালীদের চাপের মুখে আদালতে মামলা না চালানোর লিখিত আবেদন করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মিলনের মা কোহিনুর বেগম। 3 বছর সরকারের কাছে আমি কোনো বিচার পাই না, নিরুপায় হয়ে আমি জনগণের চাপে, পুলিশের চাপে আমি কেস উঠাতে বাধ্য হয়েছি। অন্যদিকে ঘটনাটি নির্মম স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া সম্ভব হয়নি। আসামিদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত না হয় মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। এই মামলায় যদি কোনো ক্লু পাওয়া যায় পরবর্তীতে, তাহলে মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হবে। তবে গত 4 বছরেও পুলিশের কোনো আসামিকে শনাক্ত করতে না পারাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সরকারি কৌঁসুলি। দুর্ভাগ্যজনক হলো সত্য যে পুলিশ বা তদন্তকারী কর্মকর্তাগণ বিগত 4 বছরও কোনো আসামিকে শনাক্ত করে প্রতিবেদন দিতে পারেন না, সব সাসপেক্টেড ছিল। 2011 সালের 3 আগস্ট নোয়াখালীর 2 নম্বর আমলি আদালতে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মিলনের মা কোহিনুর বেগম। পরে গ্রেপ্তার হওয়া শাহ আলমের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এর ভিডিও ফুটেজ দেখে পুলিশ আরও 8 জনকে গ্রেপ্তার করে। সময় সংবাদ, নোয়াখালী। রাজধানীর খিলক্ষেতের মস্তুল গ্রামে কিশোর নাজিম হত্যাকাণ্ডের ঘটনার 3.5 মাস পার হলেও এখনো ছেলের লাশই বুঝে পায়নি তার পরিবার। অজ্ঞাত ব্যক্তি হিসেবে নাজিমের লাশ রয়েছে নারায়ণগঞ্জ পৌর কবরস্থানে। নাজিমের বাবার অভিযোগ, খুনিদের সঙ্গে যোগসাজশেই তড়িঘড়ি করে লাশ দাফনের ব্যবস্থা নেয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তৎকালীন পুলিশ কর্মকর্তারা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার ফলাফল আসলেই নাজিমের লাশ হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় রিপোর্ট তাফসির বাবুর। চুরির অপবাদে নির্দয়ভাবে পেটানোর পর 16 বছর বয়সী কিশোর নাজিমের লাশ ফেলে দেওয়া হয় বালু নদীতে। 3 দিন পর মরদেহ ভেসে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরদিন থানায় আসেন নাজিমের বাবা মা, তবে ছেলের লাশ পাননি। কারণ 24 ঘন্টার মধ্যেই ময়না তদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করে দেয়া হয়। নাজিমের বাবার অভিযোগ, খুনিদের যোগসাজশে তড়িঘড়ি করে লাশ দাফনের ব্যবস্থা নিয়েছিল পুলিশ। লাশটা গেছে রূপগঞ্জ থানায়, হেন থেকে নিচে নারায়ণগঞ্জ। এই লাশটা নিয়ে হেরা রূপগঞ্জ থানায় গিয়া ওসিরে কিছু টিয়া টোকা হয়, এই লাশটা তাড়াতাড়ি এন থেকে আউট করেছি, বুঝলেন। তখন লাশটা আর আমরা উদ্ধার করতে পারি না, তখন আমরা লাশের লাগে পরের দিন গেছি, গেলে পরে কইছে লাশ তো এটা দাফন করেছি। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, নিয়ম অনুযায়ী সব ব্যবস্থা নিয়েছেন তারা। এটা তো আমাদের এখানে পাইছে আনআইডেন্টিফাইড বডি, তারপরে আমরা নিয়ম অনুযায়ী এখান থেকে সুরতহাল করার পরেই তারপরে আমরা মেডিকেলে পাঠাইছি। পোস্টমর্টম করার পরে আন্দোলনের মাধ্যমে লাশটা দাফন হয়েছে। এখানে কোনো পক্ষের কোনো কাজ এখানে নাই। তো এদিকে কবরস্থান থেকে নাজিমের বাবা লাশ ফেরত নিতে চাইলেও আইনি মারপ্যাচে গত 3 মাসেও তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রায় 1 মাস আগে সিআইডির ল্যাবে ডিএনএ পরীক্ষার পর এখন সেই ফলাফল মিলিয়ে লাশ ফেরত নেওয়ার অপেক্ষায় নাজিমের পরিবার। তবে সিআইডি বলছে 1 সপ্তাহের মধ্যে ডিএনএ মেলানোর পর ছেলের মরদেহ বুঝিয়ে দেওয়া হবে তাকে। এটা আমাদের ল্যাবরেটরিতে, আমাদের ডিএনএ ল্যাবরেটরি আছে, সেখানে আমরা অ্যানালাইসিস করেছি। ফলাফল এখন অপেক্ষায়, 1 সপ্তাহের মধ্যেই মানে পুরো প্রক্রিয়াটা এটা সম্পন্ন হয়ে যাবে। তবে ছেলের লাশের অপেক্ষায় দিন যেন আর কাটতেই চায় না নাজিমের পিতার। নারায়ণগঞ্জের এই পৌর কবরস্থানে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে কিশোর নাজিম উদ্দিনের লাশ। ঢাকা থেকে এখানে ছেলের কবর দেখতে প্রায় সময় ছুটে আসেন তার পিতা জালাল উদ্দিন। কবে ছেলের ডিএনএ টেস্টের ফলাফল মিলবে, আর কবে লাশ বুঝে নিয়ে দাফন করবে নিজের গ্রামের বাড়িতে, আর কবেই বা ছেলে হত্যাকারীদের বিচার হবে, সেই অপেক্ষাতেই রয়েছেন এখন এই হতভাগ্য পিতা। নারায়ণগঞ্জের পৌর কবরস্থান থেকে তাফসির বাবু, সময় সংবাদ। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এ নির্দেশ দেন। আজকে আমি সত্যি ছাত্রলীগ নিয়ে গর্বিত যে একটা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচন করে আজকে তাদের নেতা নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সভাপতি দুজনকে আমি বলবো যে নেতা কর্মীরা যে আস্থা বিশ্বাস রেখেছে তার মর্যাদা নিয়ে চলতে হবে। আমরা একটা নীতি আদর্শ নিয়ে চলি,
কারণ আওয়ামী লীগে এখন যারা নেতৃত্বে আমরা আছি অথবা সরকারেও যারা আছি, বিশেষ করে আওয়ামী লীগের যারা, তারা সবাই কিন্তু ছাত্র রাজনীতি করেই এসেছে। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে জনগণের সেবা করতে হবে, এটাই জাতির পিতার আদর্শ। আমি কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, আমি দেশকে কি দিতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, সেটাই বড় কথা। একজন রাজনীতিবিদের জীবনে এটাই হচ্ছে সব থেকে বাস্তব সত্য, যে সবসময় তাকে এই চিন্তাই করতে হবে যে দেশের মানুষকে কতটুকু দিতে পেরেছি, কতটুকু দেশের জন্য করতে পেরেছি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন ফিরে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপের 58তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, বেগম খালেদা জিয়া, আপনি দাবি করেন, দাবি করাটা আপনার বিরোধী, আপনি দলের দাবি করতে পারেন, কিন্তু আপনি মনে রাখবেন কোনো দিন আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। কোনো দিন তত্ত্বাবধায়ক সরকারের মতো অন্য নিরপেক্ষ সরকার আসবে না। আপনাকে নির্বাচন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে এবং 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, তার একদিন আগেও নির্বাচন হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব এবং সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জের রিটের শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত। সকালে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ শুনানির দিন ধার্যের জন্য বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা যথাসময়ে রাজশাহীতে পৌঁছাতে না পারায় আড়তগুলোতে অনেক আম পচে নষ্ট হয়ে গেছে। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এ অবস্থায় ব্যবসায়ী নেতারা আম প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন। অন্যদিকে ফল গবেষকরা বলছেন, এই অঞ্চলের আম রপ্তানি হলে ভালো দাম পেতে পারেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমান পাপুর ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আমের মৌসুম প্রায় শেষ হতে চলেছে। বাজারে আশিনা ছাড়া অন্য কোনো আম নেই। গেল কয়েকদিন বৃষ্টির কারণে আড়তে রাখা আশিনা আম কিনতে বাহির থেকে ব্যবসায়ী আসেনি। ফলে রাজশাহীর বানেশ্বরে আড়তে মনকে মন আম পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমের ব্যাপক পরিমাণ ক্ষতি, বৃষ্টিজনিত কারণে পরিপূর্ণ ফল আপনার এমনিতে নষ্ট হয়ে যায়। গাছে যখন রস হয়ে যেতে দেখতেন এটা ফেটে যায়, ফেটে যাওয়ার পর এটা মাটিতে পড়ে যায়। গতবার গেছিল 200 মন, সে আমরা পাইল 700-800 মন। লিভারের পয়সা তো কম নাই, লিভারের দাম বাড়িছে, ওষুধের দাম বাড়িছে। যে গাছের দাম লাগতো 50,000 তার লাগে 10,000, এই পর দাম 60% পাইছে, 12 আনা 25 সব পড়ে গেছে। যারা আম তৈরি করছে তাদের কোনো টাকাই পায়নি, এবার কি আমের গাছ কাটা শুরু করবে গৃহস্থরা। এই অবস্থায় রাজশাহী চেম্বার অব কমার্সের নেতারা দ্রুত এই অঞ্চলে আমভিত্তিক শিল্প গড়ে তোলার তাগিদ দিলেন। রাজশাহীতে আমভিত্তিক শিল্প গড়ে উঠলে ব্যাপক চলবে আর কি। এখানে আম সস্তা, আসলে ওই শিল্প উদ্যোক্তাও ভালো লাভবান হবে। এটা যদি এখনই এই ধরনের চিন্তা ভাবনা না করা হয় তা আসলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা বলছেন, এখানকার আম বিদেশে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি লাভবান হবেন ব্যবসায়ীরা। অনেক ফলই কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করা হয়, আমরাও এখান থেকে বাইরে রপ্তানি করা সম্ভব যদি এটা সরকারি পর্যায়ে। রাজশাহীতে বিশেষ করে সবার দাবি, এবং আমরাও চাই যে রাজশাহীতে যদি একটা আমের জন্য একটা শিল্প কারখানা গড়ে উঠত। গত বছর বাজারে প্রতিমন আশিনা আম 1200 থেকে 1500 টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ নেই বরিশালের মোকামে। পাইকারি বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় দাম অনেক বেশি। এদিকে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, ইলিশের ভরা মৌসুমের সময় পরিবর্তন হওয়ায় মাছ পাওয়া যাচ্ছে না। আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে বিশ্বের মোট ইলিশের 60% আহরিত হয় বাংলাদেশে। অন্যদিকে দেশে মোট উৎপাদিত মাছের প্রায় 12% ইলিশ। কিন্তু ইলিশ ধরা পড়ার ভরা মৌসুম হলেও বরিশালের পাইকারি মোকামে মাছ নেই বললেই চলে। জেলেরা বলছেন ইলিশ পাওয়া যাচ্ছে না, ফলে অনেকেই জাল বুনে সময় কাটাচ্ছেন। ইলিশ মাছ যা পাইতেছি তা কোনো রকম চলে, কিন্তু এর থেকে আর বছর অনেক বেশি মাছ আমরা মেরেছি। 15-16 বছর আগে যেই মাছ পাইছি এখন আর এই মাছ পাই না। এখন আমরা চলতে পুরা কষ্ট ফ্যামিলি নিয়ে। সাগরে এই যে ট্রলিং জাহাজগুলো আছে না, ওগুলো দিয়ে ছোট ছোট মাছগুলো সবকিছু ধরে নিয়ে যায়, এই কথাকে আমরা মাছ পাই না। পাইকারি বিক্রেতারা জানালেন সরবরাহ কম হওয়ায় দামও বেশি ইলিশের। যে পরিমাণ ইলিশ আসার কথা তার চাইতে ব্ল্যাকে বর্ডার সাইড দিয়ে বেশি পরিমাণ চলে যায়, যার জন্য ইলিশের দামটাও খুব বেশি থাকে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ইলিশের মৌসুমের সময়ের পরিবর্তন হওয়ার কারণেই মাছ পাওয়া যাচ্ছে না। আগে ছিল যেটা আষাঢ় শ্রাবণ ভাদ্র, এখন আমরা দেখছি যে ভাদ্র আশ্বিন কার্তিক এই সময় ইলিশের ভরা মৌসুম। গেল বছরে আমাদের 122 মেট্রিক টন এই মাসেই আহরণ এখানে ল্যান্ডিং হয়েছিল। সেই তুলনায় এবছর দেখছি 161 মেট্রিক টন ইতিমধ্যেই গতকাল পর্যন্ত ল্যান্ডিং হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইলিশের আহরণ কমে নাই, তবে সাগরে আহরণ হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা এখন ধরতে পারছে না। পাইকারি ইলিশ বিক্রেতারা জানান এখানকার ইলিশ মোকামে বর্তমানে প্রতিদিন 2 থেকে 300 মণ ইলিশ কেনাবেচা হচ্ছে, অথচ বিগত বছরগুলোতে এই সময়টাতে কেনাবেচার পরিমাণ ছিল 2 থেকে 3000 মণ। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 20 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসামিদের আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই দিন ধার্য করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2013 সালের 1 অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কিন্তু রায়ের আগেই সালাউদ্দিন কাদেরের স্ত্রী, পরিবারের সদস্য ও তার আইনজীবী রায় ফাঁসের অভিযোগ তোলেন। পরে ওই বছর 2 অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বাদী হয়ে শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করলে 2014 সালের 28 আগস্ট ডিবি আদালতের 7 জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে। অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি থেকে বিএনপি সরে এসেছে কিনা বেগম খালেদা জিয়াকে তা আবারও স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। ওই অনির্বাচিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটিকে সুপ্রিম কোর্ট বাতিল করেছে, যেটি বর্তমান সংবিধানে নেই, তার থেকে সরে এসেছেন কিনা। যদি সরে এসে থাকেন তাদেরকে এটাও স্পষ্ট করে বলতে হবে যে 16 সংশোধনীতে আমরা সংবিধানে যা সন্নিবেশিত করেছি তা তারা মেনে নিয়েছেন। তারা গণতান্ত্রিক ধারায় যে আন্দোলন করে যে মানুষ এবং পশু এবং অর্থনীতির যে প্রভূত ক্ষতি করেছেন, এই দায়ও তাদেরকে নিতে হবে। 15 থেকে 17 বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক ও দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি নির্বাচন কমিশনারদের ব্যর্থতার দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগে আহ্বান জানান। নইলে অভিশংসন ক্ষমতা বলে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেন। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিতব্য নির্বাচনগুলোর আগে যখন তারা ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছেন, তাদের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক। তা না হলে তারা 15 থেকে 17 বছর বয়সী ভোটারদেরকে তারা নিবন্ধিত করার উদ্যোগ নিতেন না। সংবিধানের যে ধারায় রাষ্ট্রপতি তাদেরকে অভিশংসন করতে পারেন, সেই ধারা প্রয়োগ করে এই নির্বাচন কমিশনের সদস্যদের যদি তারা স্বেচ্ছায় যদি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ না করেন, তাদেরকে অভিশংসিত করা উচিত। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের এই আবেদনও থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। দুপুরে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ফুলের শ্রদ্ধা জানান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
এ সময় সদ্যবিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন। পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিভিন্ন হলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। বিভিন্ন হল ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা এ সময় আনন্দ মিছিল বের করে। বাংলাদেশের সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বড় দায়িত্ব সেই দায়িত্ব আমি সঠিক মতো পালন করতে পারি। আমাদের এই পদকে মসৃণ করার জন্য আমাদের সকল পজিটিভ পদক্ষেপগুলোকে আপনারা খুব সুন্দরভাবে তুলে ধরবেন এবং আমাদের যাতে ভুল ভ্রান্তি এবং যদি কোনো নেগেটিভ দিকগুলো থেকে থাকে সেগুলোকে আপনারা এই জাতির কাছে তুলে ধরবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি যাতে আমরা সেই ভুলগুলো শুধরাতে পারি। ঈদের আগে ও পরে গত 2 সপ্তাহে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রায় 250 যাত্রী। শুধুমাত্র ঈদের সময় নয়, সড়ক দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর মিছিল চলে সারা বছর। মাত্রাতিরিক্ত দুর্ঘটনার কারণ হিসেবে নিয়ন্ত্রণ সংস্থার সীমাবদ্ধতা আর অতি মুনাফালোভী পরিবহন ব্যবসায়ীদের দুষছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা রোধে সচেষ্ট রয়েছেন তারা। সজল দাসের রিপোর্ট। মহাসড়কে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি অটোরিকশা। এছাড়া রয়েছে অদক্ষ চালক আর ফিটনেসবিহীন গাড়ি, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয় কয়েক গুণ। ঈদের আগে ও পরে সারা দেশে মহাসড়কে যে মৃত্যুর মিছিল নামে, সেখানে ঝরে যায় বহু মূল্যবান প্রাণ। শুধুমাত্র গত 2 সপ্তাহে ছোট বড় 30টি দুর্ঘটনায় মারা গেছেন 250 যাত্রী। এ দুর্ঘটনার কারণ হিসেবে অতি মুনাফালোভী চালকদের দুষছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA। দুর্ঘটনা রোধে সরকার সচেষ্ট ছিল বলেও দাবি সংস্থাটির। বৃষ্টি ছিল, পিচ্ছিল পথ ছিল এবং ড্রাইভার খালি রাস্তা পেয়ে একটা বেপরোয়া গতিতে গাড়ি চালাইছে। এটা একটা দুর্ঘটনার অন্যতম একটা কারণ। প্রত্যেক দিন ঈদের আগেও পরে ঢাকা শহরের প্রবেশ মুখে ভ্রাম্যমাণ আদালত ছিল আমাদের, যেগুলো নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমরা আন্তরিক ছিলাম। এরপরে যে দুর্ঘটনা ঘটে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। প্রতি বছর ঈদের আগে ও পরে বড় ধরনের সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। শুধু সচেতনতা বৃদ্ধি নয়, রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর বিশেষজ্ঞদের। ম্যাক্সিমাম গাড়িগুলি আনফিট, এটা হলো একটা কারণ। আর ড্রাইভার যারা গাড়ি চালান তারা কন্টিনিউয়াস গাড়ি চালান, রেস্টের কোনো টাইম নেই। হাইওয়েতে আপনার শ্রমিক গাড়ি চলার কোনো নিয়ম পৃথিবীর কোনো দেশে নাই, অথচ আমরা সিএনজি 3 হুইলার ভেহিকেল চালাম। আমরা দেখছি বহুবার স্টেপ নিয়েছে সরকার, কিন্তু আলটিমেটলি পারে না, বিকজ অফ দ্য পলিটিক্যাল অ্যাবসেন্স অফ পলিটিক্যাল কমিটমেন্ট। তবে শুধুমাত্র বিশেষ সময়ে অতিরিক্ত ব্যবস্থা না নিয়ে দুর্ঘটনা রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, কিন্তু তারপরও সড়ক দুর্ঘটনা কমছেই না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন সংশ্লিষ্টদের সচেতনতার পাশাপাশি প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী থেকে সজল দাস, সময় সংবাদ। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাসে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সাথে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। 17টি নিজস্ব ক্যাম্পাসে চলে গেছে। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, দেখেন তারা কখনো চিন্তাই করে নাই যে একটা ফ্ল্যাটের বাইরে গিয়ে তারা একটা করবে। তারা নিজেরা 3টা ছাড়া বাকি সকলেই জমি কিনছে। কিছু বিশ্ববিদ্যালয় আছে এখানে নানা রকম অনিয়ম আছে, এগুলোর বিরুদ্ধে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি, সেগুলো তারা আবার কোর্টে মামলা করে স্টে অর্ডার নিয়ে চলতেছেন। চেষ্টা করছি যাতে আরো প্রভাবিত করা যায়, তাদের মনোভাব পরিবর্তন করা যায়। সেখানে যদি আমরা দেখি যে একেবারেই কেউ কোনো উদ্যোগ দিচ্ছেন না, তো নিশ্চয়ই আরো ব্যবস্থা নিব। আর তারা কি কারণে করতেছেন না, সেখানে নিশ্চয়ই তাদেরকে তারা এক্সপ্লেন করবেন যে কেন পারতেছেন না। মেঘনার প্রবল ঢেউয়ের আঘাতে ভোলার ইলিশা ফেরিঘাটের সংযোগ সড়ক ভেঙে অনির্দিষ্টকালের জন্য ভোলা লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে নদীর 2 পারে আটকা পড়েছে শতাধিক যানবাহন, চরম দুর্ভোগে পড়েছে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা। এদিকে ভেঙে যাওয়া সড়ক দিয়ে যেন লোকালয়ে পানি ঢুকতে না পারে, সেজন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার ভোররাতে প্রবল স্রোতের মুখে ইলিশা ফেরিঘাটের সংযোগ সড়কে প্রায় 20 মিটার ভেঙে যায়। এতে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফেরিতে বাস ট্রাক ওঠানামা। এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে পুরনো ফেরিঘাটের মসজিদ থেকে নতুন ফেরিঘাট পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা।
রোডঘাট খুব প্রচন্ড ভাঙ্গা, ঝড় তুফান হচ্ছে। হ্যাঁ, আমরা ফেরির ভিতরে আছি, ফেরি ছাড়তে না, খুব কষ্টের ভিতরে ভোগান্তি আছি যাত্রী সহ। রাস্তা ভাঙার কারণে নামতে পারি নাই, খুবই কষ্টে আছে, 2 দিন ধরে খুবই কষ্টে করতেছি। কালকার সকাল থেকে এই জায়গা দাঁড়িয়েছি আমরা, এখন খুব বিপদ, রাস্তা ভেঙে গেছে, গাড়িগুলো আসতে পারে না। রাস্তা ভেঙে ফেরিঘাটটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই রুটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানায় বিআইডব্লিউটিএ। ভোলা সংযোগ সড়কটি তার আংশিক অংশ ভেঙে গেছে, ফলে এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে পারতেছে না, ফেরি লোড হচ্ছে না। এই কারণে ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিস এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। স্বল্পতম সময়ে এই ফেরিঘাট শিফট করা যায় কিনা না, বা কি বিকল্প কি ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমি বলতে পারছি না ঠিক আসলে কখন এই ফেরি যোগাযোগ সচল হবে। এদিকে ভেঙে যাওয়া এলাকা দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ বন্ধ রাখতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। আমরা জরুরি ভিত্তিতে এখানে বস্তা ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং বস্তা ফেলতেছি, এবং আমি আশা করি যে এখানে এদিক দিয়ে পানি ঢুকবে না। আমরা বস্তা ফেললে পানি ঢোকাটা বন্ধ হয়ে যাবে। আর রুটসের যে রাস্তাটা আছে সেটা 25 থেকে 30 ফিট, মাত্র 10 মিটার কাজ করলে ওনারা রাস্তাটা আবার পুনরায় চালু করতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন 2 শতাধিক বাস ট্রাক চলাচল করে এই রুটে। ভরা বর্ষায় উজান থেকে নেমে আসা পানির আঘাতে ভাঙন ঝুঁকির মধ্যেই ছিল ভোলা লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ইলিশা ফেরিঘাট এলাকার এই 1 কিলোমিটার রাস্তা। সময় সংবাদ, ভোলা। ভারতের পাঞ্জাবের থানা ও বাস স্টেশনে সেনা পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলা ও পুলিশের পাল্টা অভিযানে 10 জন নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন নিরাপত্তারক্ষী, 1 জন পুলিশ সুপার, 3 জন বেসামরিক নাগরিক ও 3 জন বন্দুকধারী। গুরুদাসপুর জেলায় পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পুলিশের এসপি ও 1 বন্দুকধারী নিহত হয় বলে জানায় এনডিটিভি। সোমবারের এই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর। সোমবার স্থানীয় সময় ভোর 6টার দিকে পাকিস্তান সীমান্তের কাছে ভারতের উত্তরাঞ্চলীয় গুরুদাসপুর জেলার দিনানগড় থানায় সশস্ত্র হামলা চালায় সেনা পোশাক পরিহিত বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শী আহত পুলিশ সদস্যদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, 4 বন্দুকধারী একটি মারুতি গাড়ি নিয়ে থানার ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় 2 নিরাপত্তা কর্মী মারা যায়। এর পরপরই থানাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেললে 2 পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। এই গোলাগুলিতে ওই থানার গোয়েন্দা শাখার এসপি বালজিৎ সিংও নিহত হন। এর আগে বন্দুকধারীরা দিনানগড় বাস স্টেশনে একটি মারুতি গাড়ি ছিনতাই করার পর সেখানে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে 3 বেসামরিক নাগরিক প্রাণ হারায়। থানা ও বাস স্টেশনে এই সন্ত্রাসী হামলায় আহত হয় অন্তত 6 জন। একই দিন বাস স্টেশনের কাছে একটি রেল লাইন থেকে 5টি তাজা বোমা উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। সোমবারের এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তৈয়বাকে সন্দেহ করছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। বাড়তি সহিংসতার আশঙ্কায় পাক ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। হামলার পর বিএসএফ প্রধানের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমাদের সব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। কেউ দুশ্চিন্তা করবেন না, হামলা স্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিও আমাদের নিয়ন্ত্রণে। এদিকে হামলার পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ বৈঠকের বিস্তারিত জানা যায়নি। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 12 মাইল দূরে গুরুদাসপুর জেলায় এ হামলার সঙ্গে সীমান্তে আগের হামলাগুলোর মিল রয়েছে বলে মন্তব্য করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জম্মুতে আগের হামলার সঙ্গে সোমবারের হামলার সময় ও কৌশলে হুবহু মিল থাকার কথা এক টুইটার বার্তায় উল্লেখ করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ঢাকা টেস্টের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ সফরকারী দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অনুশীলনের বাইরে নেট স্পিনারদের সাথে বাড়তি সময় কাটিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। সেই সাথে ঢাকা টেস্ট জয়ের প্রত্যয় ব্যক্ত করেন 2 দলের ব্যাটসম্যানরা। 30 আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের আগে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম টেস্ট বৃষ্টিতে ভেসে গেলেও 2 দলই এখন মরিয়া ঢাকা টেস্ট নিজেদের করে সিরিজ নিশ্চিত করতে। সে লক্ষ্যে মিরপুরের প্রথম দিনের অনুশীলনে বেশ মনোযোগে ছিল টাইগাররা। নিয়মিত অনুশীলনের বাইরে মুশফিক তামিমরা নেটে বাড়তি সময় কাটিয়েছেন স্পিনারদের সাথে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজ জুড়েই দাপট দেখিয়েছেন পেসাররা। এছাড়াও নেটে দীর্ঘ সময় কাটিয়েছেন টাইগার পেসার শহীদ।
এদিকে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলও আজ অনুশীলন করেছে। অনুশীলনের শুরুতে মাঠে ফুটবল খেলে কাটালেও পরে ইনডোরে ব্যাটসম্যান ও বোলাররা নেট প্র্যাকটিস করেন। আমরা খুব পজিটিভ ক্রিকেট খেলছিলাম, ব্যাটিং বোলিং সব কিছুতেই, বাট আনলাকিলি যে বৃষ্টি হয়েছে, বাট বৃষ্টি হলেও পুরো এটা কিন্তু পজিটিভ সাইড ছিল আমাদের দিকে। আমরা যদি ওই কনফিডেন্সটা যদি রাখি এবং ওইভাবে আমরা প্ল্যান অনুযায়ী খেলতে পারি, এই টেস্টেও আমাদের মনে হয় যে আমরা এইভাবে এগোতে পারবো, আগের মতো এগোতে পারবো। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা বাজে খেললেও দ্বিতীয় ইনিংসে ভালোভাবে শুরু করেছিলাম। আশা করি দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানরা তাদের ভুল শুধরে আবারও ঘুরে দাঁড়াবে। আর অন্যান্য ম্যাচে যেভাবে জয়ের জন্য মাঠে নামি, তেমনি ঢাকা টেস্টেও তার ব্যতিক্রম হবে না। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ 5 জন নিহত। ফেনীতে 2 নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। বান্দরবানের পরিস্থিতির আরও অবনতি।